This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH দারিদ্র, বেকারত্ব আর এভারেস্ট প্রমাণ দুর্নীতি। এভারেস্টের দেশে ক্ষোভের আগুনটা ধিকি ধিকি জ্বলছিল অনেক দিন ধরে, আর সেই আগুনই এখন বিদ্রোহের দাবানলে পরিণত হয়েছে, ছড়িয়ে পড়েছে পর্বতের দেশে। পর্বত রাষ্ট্র এখন ছারখার, সাদা বরফে লাল আগুন, বিদ্রোহ চারিদিকে, আজ শুধুই বিদ্রোহ। গণবিদ্রোহের চাপে নেপালে সরকারের পতন ঘটল, এটা অবশ্যম্ভাবী ছিল, প্রায় কালই বোঝা গিয়েছিল এমনই একটা কিছু হতে চলেছে। নেপালের প্রধানমন্ত্রীর পদে ইস্তফা কেপি শর্মা ওলির, রাষ্ট্রপতিও পদত্যাগ করেছেন। কেপি শর্মা ওলির ইস্তফা মঞ্জুর হয়ে গেছে। সাদা বরফের দেশে বিদ্রোহের লাল আগুন, চরম অরাজক পরিস্থিতি নেপালে। এত সুন্দর ছোট্ট একটা দেশ, গণবিদ্রোহের রোষের আগুনে পুড়ে গেছে সে দেশের সংসদ ভবন, কাস্টমস অফিস, সুপ্রিম কোর্ট, সব পুড়ে ছারখার। इन लोगों ने मार दिया है तो हम लोग कैसे चुप लग रहेंगे। अभी भी बात यह आया कि संसद भवन के भीतर 30-35 बच्चे को घेर के रखा है रात से ही। हम लोगों को तो जिंदा है, हम वही सर, हम लोग का कुछ पता नहीं है सर। ইঙ্গিতটা মিলেছিল সকালে, আর দুপুরেই বিদ্রোহের আগুন আছড়ে পড়ল সংসদ ভবনে। সংসদ ভবনের সব গেট খুলে দিল সেনা। গেট খুলতেই জনস্রোত আছড়ে পড়ল সংসদ ভবনে। অস্ত্র নিয়ে সংসদ ভবনে ঢুকে পড়ল বিদ্রোহীরা। সংসদ ভবনে পর পর বিস্ফোরণ, এসি, গ্যাস সিলিন্ডার থেকে একের পর এক বিস্ফোরণ। बहुत ज्यादा खराब हालात है। संसद भवन के ठीक बाहर हम मौजूद हैं और ये देखिए बड़े बड़े गोले चल रहे हैं। ঘন্টার পর ঘন্টা ধরে সংসদ ভবনে আগুন জ্বলল, বিদ্রোহের আগুন। अब संसद भवन को देखिए, ये जो तस्वीर है ये संसद भवन के एंट्रेंस गेट है। बताया जाता है कि मंत्री यहीं से अंदर जाते थे। ये पूरा संसद भवन आप देखिए, जलते हुए देखिए, गाड़ियों की तादाद देखिए और धुआं क्यों देखिए। और ये देश हमारा है, ये जिंजी लोग का देश है। ये नेता लोग सब भाग गया, ये नेता लोग काम चोर है, भ्रष्टाचारी है, और ये देश के लिए ये जिंजी ने 2 दिन में सब कुछ कर दिया। हजारों की संख्या में लोग यहाँ पर हैं। पूरा परिसर ये देखिए, संसद भवन है, जल रहा है, लोकतंत्र का मंदिर, और लोग बहुत ज्यादा नाराज थे सरकार से। स्टूडेंट को ऐसे तरीके से मारेंगे तो कौन सा देश चलेगा? ये सब बहुत क्रूरल देश जैसा हो गया, क्रूरल शासन हो गया। ये तो गोली का शासन ऐसा नहीं चलता है, कोई देश में ऐसा नहीं चलता है। बीच में हम ये रिपोर्ट कर रहे हैं सिर्फ आप तक इस बात को पहुंचाने के लिए हमारा पड़ोसी मुल्क इस वक्त किस हालात से गुजर रहा है, कैसे संसद भवन को आग के हवाले कर दिया गया है। गाड़ियों में आग लगा दी गई है, पुलिस की गाड़ियों में आग लगाई गई है, फायर ब्रिगेड की गाड़ियों में आग लगाया गया है। We won't be satisfied just by the resignation of Prime Minister. We need Prime Minister to be in front of the people. उनके अंदर आग देखिए, मैं एक बार परिसर के अंदर जाने की कोशिश कर रहा हूँ। अंदर आग जो लगाई गई है उसको बुझाने वाला भी कोई नहीं है, और ब्लास्ट हो रहे हैं। एसी के कंप्रेसर में, सिलेंडर्स में ब्लास्ट हो रहे हैं, फिर भी जनता हिलने को तैयार नहीं है। और अंदर जाने वाला ये रास्ता है जो पूरी तरह से हम जाने की कोशिश कर रहे हैं। नीचे देखिए, अंदर पूरा संसद भवन का परिसर चल रहा है। हम सबसे पहले चैनल हैं जो आपको यहाँ तक लेकर आए हैं और अंदर की तस्वीर दिखा रहे हैं। বিদ্রোহীদের দখলে নেপালের সংসদ ভবন, প্রধানমন্ত্রীর অফিসেও ঢুকে পড়ে উন্মত্ত জনতা, চরম অরাজক পরিস্থিতি। নেপালের জেলেও হানা বিদ্রোহীদের, প্রাক্তন উপপ্রধানমন্ত্রীকে টেনে বের করে বিদ্রোহীরা। রবি লামিছানেকে জেল থেকে বের করলো বিদ্রোহীরা। দুর্নীতির অভিযোগে জেলবন্দি ছিলেন এতদিন রবি লামিছানে। বিদ্রোহীদের কবজায় প্রাক্তন উপপ্রধানমন্ত্রী রবি লামিছানে, আর উল্টো দিকে বিদ্রোহীদের রোষের মুখে ওলি সরকারের একের পর এক মন্ত্রী। কখনো শুনেছেন কোনো দেশে রাস্তায় ফেলে পেটানো হচ্ছে দেশের বিদেশ মন্ত্রীকে, অর্থমন্ত্রীকে, তাদের পরিবারের সদস্যদের? ঠিক এমনই হয়েছে। এমনকি সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বাড়িতেও চলেছে তাণ্ডব। চাপের মুখে পড়েই গেল নেপালের ওলি সরকার। প্রধানমন্ত্রী ওলিকে ইস্তফার পরামর্শ সেনা প্রধানের, আর তারপরই নেপালের প্রধানমন্ত্রীর পদে ইস্তফা কেপি শর্মা ওলি।
দেশজোড়া নেপাল মিডিয়ার খবর, বিক্ষোভের চাপে সেনা প্রধানের কাছে দেশ ছাড়ার অনুরোধ করেন ওলি। তারপরই তাকে গোপন স্থানে নিয়ে চলে যায় নেপাল সেনা। গণবিদ্রোহের সরকারের পতনের পরই কেপি শর্মা ওলির বাড়িতে তাণ্ডব, ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয় বাড়িতে। বিদ্রোহীদের নিশানায় অন্য মন্ত্রীরাও। রাস্তায় ফেলে নেপালের অর্থমন্ত্রীকে মার বিদ্রোহীদের। বিষ্ণু পোড়েলকে বেধড়ক পিটুনি উন্মত্ত জনতা। প্রাণ বাঁচাতে মরিয়া দৌড় নেপালের অর্থমন্ত্রী। গণরোষে নেপালের বিদেশ মন্ত্রীও। ভাঙচুর চালানো হয় বাড়িতেও। রোষের শিকার বিদেশ মন্ত্রীর স্ত্রীও। ইস্তফার পরেও জনতার রোষ থেকে রেহাই নেই নেপালের উপপ্রধানমন্ত্রীরও। খালে নামিয়ে মারা হলো তাকে। গণবিদ্রোহের চাপে ইস্তফা দিতে হয় উপপ্রধানমন্ত্রীকে। তাতেও জনরোষ থেকে রেহাই মেলেনি। বাংলাদেশ মডেলে নেপালে বিদ্রোহ। নেপালের প্রেসিডেন্টের ব্যক্তিগত বাসভবনে আগুন। প্রেসিডেন্টের ব্যক্তিগত বাসভবন দখল নিল উন্মত্ত জনতা। নেপালে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রচণ্ডর বাড়িতেও হামলা। আগুন লাগিয়ে দেয় বিদ্রোহী জনতা। নেপালে চারদিকে শুধুই ধ্বংসের ছবি, শুধুই ধ্বংসলীলা। ঠিক যেন ভয়ঙ্কর একটা আগ্নেয়গিরি ফুসে উঠেছে নেপালে, যেন আগ্নেয়গিরির বিস্ফোরণ হয়েছে। ক্ষোভের এমন বিস্ফোরণ, সীমাহীন ক্ষোভ জনতার। অনেক দিন ধরে পুঞ্জীভূত সেই ক্ষোভ জ্বলছে গোটা দেশ। এর শেষ কোথায় এখনই আমরা কেউ বলতে পারবো না, কিন্তু শুরুটা কোথা থেকে জানবেন তো? আপনাদের জানাবো আমরা। একটু একটু করে স্পষ্ট হচ্ছে এর শুরুটা কোথায়। ভেসে উঠছে একটা নাম। কি নাম বলুন তো? সে হচ্ছে বিদ্রোহের নায়ক। তার নাম সুদান গুরুং। কোনো হেভিওয়েট নেতা নয় সে। তিনি কোনো হেভিওয়েট নেতা নন, রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্তও নন। এ দলে আছেন, ও দলে আছেন, বড় নেতা এমন নয়। একদম মামুলি নাম ছিল এতদিন। আমজনতার ভিড়ে মিশে থাকা অতি সাধারণ, নিতান্ত সাধারণ একটা নাম, সুদান গুরুং। তবু এই সুদানই নাকি এখন শেষ কথা। ছাত্র যুবদের বিক্ষোভের নেপথ্যে সুদান। তারই ডাকে পথে নেমেছে জেনারেশন জি। এক কথায় জেনারেশন জেড, এখন বলা হয় জেনারেশন জি। যে আন্দোলন গোটা সরকারকে টলিয়ে দিল, গদি কেড়ে নিল প্রধানমন্ত্রীর, সেই পথ কিন্তু সুদানের হাত ধরেই শুরু। দুর্নীতির অভিযোগ, অপশাসনের বিরোধিতা। নেপালে যুব সমাজ এই ইস্যুগুলোকে হাতিয়ার করেই পথে। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এগুলো সব বন্ধ হওয়া তো উপলক্ষ মাত্র। আসলে ক্ষোভ, অসন্তোষের বীজ কবে মহিরুহ হয়ে উঠেছিল তা বোধহয় কেউই বুঝে উঠতে পারেননি। তবে সুদান বুঝেছিলেন পথে নামার সময় এবার হয়েছে। বছর 32-এর এক তরুণ, নাম সুদান গুরুং। জেনজিকে পথে নামানো কারিগর যে নিজেও সেই প্রজন্মেরই হবেন, এতে আর আশ্চর্যের কি? 2015 সাল থেকে হামি নেপাল নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন চালান সুদান। মূলত ছাত্র যুবদের দ্বারাই পরিচালিত তার এই সংগঠন। একসময় ডিজে হিসেবে জনপ্রিয় ছিলেন সুদান গুরুং। 2015 সালে ভূমিকম্পে সন্তানকে হারান তিনি। তারপর থেকেই সামাজিক পরিষেবা, কোনো রকম সাহায্যের কাজে সব সময় ঝাঁপিয়ে পড়েন। গত কয়েক বছরে হামি নেপাল সেখানে নাগরিকদের আওয়াজ হয়ে উঠেছে। নেপালে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি বন্ধ করে দেওয়ার ঠিক আগে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন সুদান গুরুং। জানিয়েছিলেন পথে নামার সময় হয়েছে। পড়ুয়াদের স্কুলের পোশাক পরে এবং বই হাতে এই মিছিলে যোগ দেওয়ার অনুরোধ করেছিলেন তিনি। বিক্ষোভকে শান্তিপূর্ণ প্রতিরোধের প্রতীক করে তোলাই ছিল উদ্দেশ্য। শান্তি আর নেই ঠিকই, তবে আন্দোলন ছড়িয়েছে আগুনের মতো। দুর্নীতির বিরুদ্ধে সুদানের লড়াই অবশ্য নতুন নয়, এর আগেও বহু আন্দোলনের সঙ্গে জড়িয়েছেন। সোশ্যাল মিডিয়া তার কাছে ছিল হাতিয়ার, সবাইকে একজোট করার, এক ছাতার তলায় আনার। দুর্নীতি, স্বজন পোষণের বিরুদ্ধে গর্জে ওঠার মোক্ষম অস্ত্র, সেটাও এবার ছিনিয়ে নিচ্ছিল ওলি সরকার। তার আগে শেষ মুহূর্তে সেই সোশ্যাল পথেই তিনি নেপালের ছাত্র যুবদের একাংশের কাছে নিজের বার্তা পৌঁছে দেন। ডাক দিয়েছিলেন গণ আন্দোলনের, যা গণবিদ্রোহের রূপ নিয়েছে। যুব সমাজের মধ্যে অসন্তোষ বাড়তে বাড়তে পাহাড় প্রমাণ হয়ে উঠেছিল। সেটা আজ করেই লড়াইয়ে নামার ডাক দেন সুদান। সরকার বিরোধী বিক্ষোভ, যা দিনের শেষে উল্টে পাল্টে দিল দেশটাকে। গোটা সরকার আউট, ক্লিন বোল্ড। ক্রিজে এখন দাপিয়ে বেড়াচ্ছে জনতা। বড় অস্থির একটা সময়, তারই কণ্ঠস্বর হয়ে উঠেছেন সুদান গুরুং। লড়াইয়ে প্রতীক তিনি। প্রশ্ন হলো, এবার কি শান্তি ফেরানোর পথটাও সুদান দেখাতে পারবেন? ভয়ঙ্কর ঘটনা। দেখুন, জনতা যখন উন্মত্ত হয় তখন যুক্তি, বিবেচনা, বোধ কিচ্ছু আর কাজ করে না।
নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকে জ্যান্ত জ্বালিয়ে মারল সেখানকার উন্মত্ত জনতা, মানে বিদ্রোহীরা। ঝালানাথ খানালের স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে খুন। ঝালানাথ খানালের বাড়িতেও আগুন জনতার। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন, নেপালে বসবাসকারী ভারতীয়দের জন্য বিশেষ হেল্পলাইন চালু করা হয়েছে। এই হেল্পলাইনটা অবশ্যই অনেকের প্রয়োজন পড়তে পারে। দর্শকদের বলছি এই হেল্পলাইনটা যত্ন ভরে শুনে নিন। +977 9810326134 একটা, আর একটা নাম্বার আছে 977 98086028881। হেল্পলাইন চালু করেছে নেপালের ভারতীয় দূতাবাস। আরও একবার আপনাদের বলে দিই, কাজের খাতিরে অনেকেই নেপালে থাকেন, অনেক ভারতীয় নেপালে বাস করেন সাময়িকভাবে বা দীর্ঘমেয়াদে। তাদের যদি কোনো কাজে আসে সেই জন্য হেল্পলাইনটা আমরা আরও একবার বলছি। নেপালে বসবাসকারী ভারতীয়দের জন্য হেল্পলাইন চালু করেছে ভারতীয় দূতাবাস। হেল্পলাইন নাম্বার, একটা নাম্বার হচ্ছে +977 9810326134। দ্বিতীয় নাম্বারটি হচ্ছে 977 98086028881। বিবাদীবাগের লাইসেন্সপ্রাপ্ত অস্ত্রের দোকানে তল্লাশিতে এসটিএফ। ধৃত 3 মালিককে সঙ্গে নিয়ে তল্লাশি চালিয়েছে এসটিএফ এর গোয়েন্দারা। জিজ্ঞাসাবাদের জন্য দোকানে ডেকে পাঠানো হয় কয়েকজন কর্মীকেও। ধৃত 3 মালিক এবং কর্মীদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি সকলের উপস্থিতিতে এদিন গোয়েন্দারা দোকানের রেজিস্টারের সঙ্গে স্টক মিলিয়ে দেখেন কিভাবে বেআইনি অস্ত্র কারবারিদের কাছে চড়া দামে পাচার হতো, কি পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ বেআইনিভাবে বিক্রি করা হয়, কাদের কাছে বিক্রি করা হয়েছে জানার চেষ্টায় তদন্তকারীরা। রহড়া অস্ত্র উদ্ধারের তদন্তে নেমে বিবিডি বাগের দোকানের যোগ পাওয়া যায়। দোকানে মজুদ থাকা আর্মস এবং কার্তুজের স্টকের গরমিল সামনে আসে। হরিদেবপুর গণধর্ষণ মামলায় আদালতে গোপন জবানবন্দি নির্যাতিতার। আলিপুর আদালতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি নির্যাতিতার। এফআইআরে নাম থাকা 2 অভিযুক্ত এখনও অধরা। রিজেন্ট পার্কের ফ্ল্যাটে জন্মদিনের পার্টিতে গণধর্ষণের অভিযোগ। তদন্তকারীদের নজরে তরুণীর অভিযুক্ত বন্ধুরা। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।